একটা প্রশ্নের জবাব খোঁজা খুবই জরুরি। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বা আর সব ইসলামী রাজনৈতিক দল যারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করে, তাদের আদৌ এই সিস্টেমে কাজ করার অধিকার আছে কিনা? প্রশ্নটা খুবই র্যাডিক্যাল মনে হতে পারে। আমি আবারও বলছি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী দল যারা নিবন্ধিত বা অনিবন্ধিত, তারাও বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা? প্রশ্নটা কেন করছি, আসলে একটু বিস্তারিত কথা বলা দরকার। সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসে, 2-3 মাসের মধ্যে এই আলাপটা ইনফ্যাক্ট জামায়াতের কিছু লোকজনের সাথে টকশোর ক্ষেত্রে এসছে। তাও আমার মনে হলো যে আমি আমার এখানেও একটা বিস্তারিত ভিডিও করে রাখি। আমি আপনাদের অপিনিয়নও জানতে চাই, গালিগালাজ বাদ দিয়ে। জামাত শিবিরের লোকজন গালি দিতে নেমে যাবেন আমি জানি, যদিও তারা ইসলামী রাজনীতি করেন, ইসলাম আছে তাদের রাজনৈতিক দলের সাথে, তারপরও তারা করবেন। কিন্তু এর বাইরেও কারো যদি অপিনিয়ন চাই, আমি এই ব্যাপারে একটা ডিসকোর্স চাই, আপনারা একটু মতামত জানাবেন যুক্তি দিয়ে। প্রশ্নটা কেন করছি, আমি দুটো দলের কথা বলি যে দুটো দল মোটামুটি সিগনিফিক্যান্ট, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন। এই দুটো দলই শরিয়া আইন কায়েম করার কথা বলেন। আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করব। জামায়াতের একাধিক নেতা আমার সাথে টকশোতে বসে, আমি যখন জিজ্ঞেস করেছি, বলেছি, তারা স্বীকার করেছেন, তারা বলছেন তারা শরিয়া আইন চান। তারা বাইরে যখন বক্তৃতা করেন তারা শরিয়া আইন চান এবং সব আইন কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে, এই কথা বলেন। এটা তাদের চিন্তার জায়গা, এটা তারা এইভাবে রাষ্ট্রকে দেখতে চাইতে পারেন। আচ্ছা, ইসলামী আন্দোলনও একই আলাপ করেছেন, এমনকি কেউ কেউ রীতিমতো খেলাফত কায়েমের কথা বলেন। এখন আমি কে কিভাবে বলেন, কিন্তু এক্সিস্টিং যে সিস্টেম আছে তারা সেটা রাখবেন না, তারা সেটা বলেন, তারা শরিয়া করবেন, কেউ খেলাফত করবেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন সমস্যাটা কোন জায়গায়? আমরা ইসলামী শরিয়া আইন যদি বাংলাদেশে কেউ কায়েম করতে চান এবং তিনি যদি এই যুক্তি দেন, একটু খেয়াল করব, যুক্তি দেন যে আমি তো জনগণের কাছে ভোটে যাই, আমি জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ আরও কয়েকটা দলকে রাখছি যারা সাংবিধানিক রাজনীতি করেন। কেউ কেউ আছে র্যাডিক্যাল ইসলামিস্ট, তারা নির্বাচন বা আমাদের এই এক্সিস্টিং ইলেকট্রাল যে ফ্রেমওয়ার্ক আছে, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে, সেটা মানেন টানেন না, তারা এগুলোকে হারামও বলেন। আমি তাদেরকে বলছি না, তাদের মধ্যে কোনো সমস্যা নাই, তারা এটা হারাম মনে করেন। তারা আসবেন, তারা যদি কোনোদিন পারেন একটা বিপ্লব করবেন, বিপ্লব করে সবাইকে ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা দখল করে তাদের মতো করে রাষ্ট্র চালাবেন, সেখানে আর নির্বাচন কিছু নাই, ইত্যাদি ইত্যাদি। তাদের এগুলো ঘোষিত অবস্থা আছে, তাদের ব্যাপারটা স্পষ্ট পরিষ্কার, তাদের মধ্যে এক ধরনের সততা আছে। তাদের চিন্তাকে আমরা সমর্থন করতে না পারি, কিন্তু তিনি কিন্তু ক্লিয়ারলি ঘোষণা করে দিয়েছেন যেটা কুফর, এই ধরনের গণতন্ত্র এগুলো বাদ, এর মধ্যে যাওয়াই বাজে, এটা কুফরি হবে, আমরা এই করব, এই করব। তাদের কিন্তু একটা স্পষ্ট অবস্থান আছে। আমি কথা বলছি সেই দলগুলোর কথা যারা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করে, যারা নির্বাচন করতে চায় এবং নির্বাচনের মধ্যে ক্ষমতায় যেতে চায়। যে দলটা নির্বাচন করে সে ক্ষমতায় যেতে চায়। জামায়াত ইসলামীর তো অনেকেরই ধারণা জামায়াত ইসলামী খুব অল্প সময়ের মধ্যে, এবার না হলে পরের বারের মধ্যে ক্ষমতায় চলে আসবে। তাই যদি হয়ে থাকে, তাহলে তারা কি চান, কিভাবে চান, তারা কিভাবে শরিয়া কায়েম করতে চান, শরিয়া কিভাবে কায়েম করতে চান, কি চান, এটা আসলে খুব জরুরি প্রশ্ন, কারণ এটাও খুব নিশ্চিত নয়। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে তারা একটা জোট করতে চাইছিল, কিন্তু সেই জোটটা আসলে হয়ে উঠছে না, কারণ অন্যান্য দল যেগুলো আছে তারা জামায়াত ইসলামীকে ইসলামের পথে আছে বলে মনে করে না। শুধু সেটা না, কেউ কেউ জামায়াত ইসলামীকে ইসলামের সবচেয়ে বড় শত্রু বলেও মনে করে। তো কে কি মনে করছে সেটা জরুরি না, কিন্তু ধরুন জামায়াতে ইসলামী শরিয়া আইন বলতে কি বোঝে, তার চাইতে জরুরি কথা, যদি তারা ক্ষমতায় আসে জনগণের ভোটে, এসে কি কি শরিয়া আইন কি কায়েম করবে, এক, এবং দুই হচ্ছে জরুরি, তার চাইতেও জরুরি যে নির্বাচন ব্যবস্থার ভিত্তিতে তারা নির্বাচিত হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থাটা কি রকম থাকবে, কেমন থাকবে, খুবই জরুরি প্রশ্ন। এখন আমি একটা উদাহরণ দিই। কেউ কি এরকম একটা রাজনৈতিক দল করতে পারেন যিনি জনগণকে বলবেন, একটু খেয়াল করি, জনগণকে বলবেন আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমি বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করব। আপনি যদি আমাকে 2/3 মেজরিটি দেন, আমি 2/3 মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করে একদলীয় একটা সরকার তৈরি করব, মুজিব যেভাবে করেছেন। ধরে নিলাম সেই দলকে জনগণ ভোট দিল, 2/3 মেজরিটি হলো, তারা ক্ষমতায় গেল এবং একদলীয় সরকার কায়েম করে ফেললো, দেশে নির্বাচন সব বাতিল। এই দলের পক্ষে কি আমরা দাঁড়াতে পারবো? কারণ আমরা এই দল যদি বলে বা তার পক্ষের লোক যদি বলে যে তারা তো জনগণকে বলে ভোট পেয়েই কাজটা করেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে, এবং 2/3 মেজরিটি পেয়েছে, মানে তারা একটা ভাস্ট মেজরিটি আছে, দেশের জনগণের বেশিরভাগ তাকে সমর্থন করে, সুতরাং তাই হওয়া উচিত।
আমার কাছে বা অন্তত যে সিস্টেমে আমরা কাজ করি উত্তর হচ্ছে এই দলটাও এই সিস্টেমে কাজ করতে পারবে না, ফুল স্টপ। কারণটা কি? কারণ হচ্ছে এই মুহূর্তে জনগণের 2/3 মানে সিট বা জনগণেরও 2/3 বা 80% 90% যদি মনে করে একদলীয় শাসন হওয়া দরকার, আফটার সাম ইয়ার্স 5 ইয়ার্স 10 ইয়ার্স জনগণের যদি মনে হয় না আমাদের ভুল হয়ে গেছে, আমরা এরকম সরকার চাই না, তখন কি হবে? কারণ সে তো নির্বাচনী ব্যবস্থাটা রাখছে না, সে ক্ষমতা দখল করলো নির্বাচনী ব্যবস্থা দিয়ে, কিন্তু ক্ষমতায় গিয়ে সেটা নষ্ট করে দিল। ইউরোপে ফ্যাসিস্টরা এই কাজটা করেছিল। তো তখন যদি তাই হয়ে থাকে, তখন খুবই জনপ্রিয় হিসাবে তারা নির্বাচিত হয়, তারপরে এই নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থেকে গেছে। তো ঠিক তাই যদি হয়ে থাকে, এই দলটা রাজনীতি করতে পারবে? উত্তর হচ্ছে না। যেই দলটা ঘোষণা করবে আমি একদলীয় রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করব, ভোট টোট লাগবে না, সেই দলটা রাজনীতিই করতে পারবে না, নির্বাচনই করতে পারবে না। কারণ আমাদের এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে সেইটার সাথে কনফ্লিক্ট করে। সে পারলে যদি এত লোক তার পক্ষে থাকে, বিপ্লব টিপ্লব করে ক্ষমতা দখল করুক, এই হবে উত্তর। ঠিক একই রকমভাবে যারা শরিয়া আইনের কথা বলছেন, এই যে আমাদের ইলেকটোরাল প্রসেস আছে, সেই প্রসেসটা কি শরিয়া আইনের সাথে ফিট ইন করে? করলে কিভাবে করবে? কারণ যেখানে যেখানে ইসলামী শাসন বা শরিয়া আইন এসছে, আমরা দেখেছি এগুলো এইরকমভাবে নাই। নট আ সিঙ্গেল কান্ট্রি। মিডল ইস্টে ইসলামী শরিয়া কার্যকর আছে, এরকম দেশের মধ্যে রাজতন্ত্র আছে, নির্বাচনের বালাই নেই। কোনো ক্ষেত্রে আফগানিস্তানে তালেবানরা একরকম ইসলামী স্টেট এবং তারা শরিয়া কায়েম করেছেন, নির্বাচনের বালাই নেই। আগের বারও ছিল না, এবার আবার যখন দখল করেছেন সেবারও নেই। তুলনামূলক কিছুটা গণতান্ত্রিক দেশ হচ্ছে ইরান। ইরানেও যেটা আছে সেটাও গণতন্ত্র না। আপনারা জানেন, আমি অনেকবার কথা বলেছি, যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, ওখানে আসলে আদতে একটা প্রেসিডেন্ট নির্বাচন হয় এক ধরনের শো। মানে এটা সিলেক্টেড মানুষদের মধ্যে ভোট হয়। মানে ইরানে চাইলেই যে কোনো নাগরিক, যে আমাদের সর্বজনীন মানবাধিকারের যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, আমরা যে কেউ চাইলে নির্বাচন করতে পারি, যে কেউ চাইলে যে কাউকে ভোট দিতে পারি, সেই অধিকারটাই নাই। ওখানে একটা গার্ডিয়ান কাউন্সিল আছে, তারা যারা নির্বাচন করতে চায় তাদের মধ্য থেকে সিলেক্ট করে যে এরা ফিট, তারপর সেখানে একটা প্রেসিডেন্ট নির্বাচন হয়, জনগণ ওই ভোট দিতে পারে, তাদের সিলেক্টেড লোক থেকে সিলেক্ট করতে পারে। এটাও গণতন্ত্র না, যদিও ইরানের ওই প্রেসিডেন্ট নির্বাচন মোটা দাগে ফেয়ার হয়। কিন্তু ওই যে বললাম, যে কেউ চাইলে, আমি চাইলে নির্বাচনে দাঁড়াতে পারবো না, ওনাদের পাস করতে হবে। সুতরাং একটা রাষ্ট্র নাই যেখানে আসলে এই গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাটা আছে। তাহলে তারা কোন ধরনের ইসলামী শরিয়া কায়েম করতে চান সেটা তাদের বলতে হবে। এমনকি প্রচুর আইন আছে, প্রচুর বিধিবিধান আছে যেগুলো ইউনিভার্সাল হিউম্যান রাইটসের সাথে কনফ্লিক্ট করে। যেমন শরিয়া যেসব দেশে কায়েম আছে, প্রত্যেকটা দেশে নারীদের বাধ্যতামূলক হিজাব পরা বা বোরকা পরতে হয়। এটা আমাদের সর্বজনীন মানবাধিকারের পরিপন্থী। এটা তারা করবেন কিনা, এরকম বহু ইস্যুজ আছে, বহু শাস্তি আছে যেগুলো আসলে আমাদের ইউনিভার্সাল হিউম্যান রাইটসের সাথে কনফ্লিক্ট করে। সেগুলো তাদেরকে জানাতে হবে, এগুলো করে তারা অপারেট করতে পারে কিনা, এটা সবচেয়ে জরুরি কথা। এখন ওই সেই পুরনো তর্ক, তারা যদি বলেন জনগণ যদি আমাদেরকে চায় আমরা তাহলে কেন পারবো না? উত্তর হচ্ছে এটাই, একটু আগে যেটা বললাম, যদি জনগণ তাদেরকে ক্ষমতায় নিয়ে যায়, তার আগে সবচেয়ে জরুরি কথা হচ্ছে তাদের শরিয়ার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই শরিয়ার কনসেপ্টকে তারা লুকিয়ে রাখাটা আমার কাছে অসততা মনে হয়। কারণ এই কনসেপ্ট ক্লিয়ার করার মাধ্যমে তাদেরকে জনগণের ভোট চাইতে হবে, অথবা জনগণকে অপশন দিতে হবে তাদেরকে ভোট না দেওয়া কিংবা বিরোধিতা করার, অ্যাক্টিভ বিরোধিতা করার। সুতরাং তারা বাংলাদেশে কি আইন কায়েম করবেন, কি আইন চালু করবেন। যেমন ইভেন আমার সাথে বসে জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন তারা সুদ ভিত্তিক পুরো ব্যবস্থা বিলোপ করে দেবেন। এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল চিন্তা, এই ডিবেট যদি করি আমি দেখাতে পারি এটা হাস্যকর চিন্তা, বাট হোয়াট এভার ইট ইজ, সেটাও যদি হয় তাদেরকে এটা জানাতে হবে। তাদের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে, তারা পেনাল কোডকে কোন জায়গায় নেবেন, পেনাল কোডের শাস্তি কি হবে, সেই জিনিসগুলো তাদেরকে খুব ক্লিয়ার করতে হবে। এর বাইরে যে বললাম হিজাব সহ নানা ইস্যু, নারী ইস্যু, এগুলো তারা কিভাবে ডিল করবেন, তাদের যে ছড়িয়া, কারণ এটা নিয়ে আসলে ডিবেট আছে। ওই যে বললাম ইসলামী দলগুলোই এক পক্ষ আরেক পক্ষকে ইসলাম মানে না বলছেন। সুতরাং জামায়াত হোক, ইসলামী আন্দোলন হোক, অন্যরাও তাদের সেটা বলতে হবে। দ্বিতীয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা। আবারও বলছি, কোথাও নির্বাচনী ব্যবস্থা নাই যেখানে ইসলামী শরিয়া কায়েম হয়েছে, কোথাও নেই।
পুরোপুরি পূর্ণাঙ্গ রাষ্ট্রে যখন শরিয়া আইন কায়েম থাকে, ক্ষমতায় থাকে, কোথাও নেই। কোথাও কোথাও পার্শিয়ালি কোনো রাজ্যে কিছু শরিয়া আইন অপশনাল হিসাবে আছে, কিন্তু সেই রাষ্ট্রগুলো শরিয়া ভিত্তিক রাষ্ট্র না, সেগুলোতে নির্বাচন আছে, কিন্তু অন্য কোথাও নেই। সো এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে হবে, এবং এগুলো আমাদের সামনে যদি পরিষ্কার না হয় তাহলে এনাদের রাজনীতি করার অধিকার আছে কিনা প্রশ্ন আমরা করব। তারা জনগণের ম্যান্ডেট নিয়েও যদি কোনো দিন ক্ষমতায় যান এবং বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা বন্ধ করে দিয়ে গায়ের জোরে ক্ষমতায় থাকতে শুরু করেন, তাহলে এই দলগুলোর রাজনীতিই নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। কি করবেন তারা? অনেক সমর্থন যদি থাকে তাহলে তারা বিপ্লব করবেন। জামায়াত ইসলামী একসময় বিপ্লবের কথা বলতেন, শিবির একসময় বিপ্লবের কথা বলতো। আমি প্রায় বলি, আমি যে কলেজে পড়াশোনা করেছি এইচএসসিতে, সেখানে শিবিরকে খুব কাছ থেকে দেখেছি, তখন কিন্তু স্লোগান দিতেন তারা, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। তাহলে তারা একটা বিপ্লব করে ক্ষমতা দখল করতে হবে, কারণ এই গণতান্ত্রিক সিস্টেমে তারা ফিট ইন করেন না। এই জবাবগুলো দ্রুত তাদের দিতে হবে, কারণ সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনকে সামনে রেখে জনগণের অধিকার আছে তারা এই দেশকে কিভাবে দেখতে চান।